আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। গতি। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি, এটা অনেকের কাছেই খুবই সহজ একটা চ্যাপ্টার। আমরা কিছু সহজ সমাধান দেখে ফেলি। প্রথমে দেখো, উদ্দীপক যদি খেয়াল করি কি বলা আছে, একটি বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তার মানে কোনো একটা বস্তুকে 196 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এটাই বললো। জ্ঞানমূলক এবং অনুধাবনে কি এসেছে দেখি। জ্ঞানমূলকে বলা আছে পর্যায়বৃত্ত গতি কাকে বলে। পর্যায়বৃত্ত গতি কি হবে? কোনো একটি বস্তুর গতিপথ যদি এমন হয় যে সে তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে এই ধরনের গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। যেমন সূর্যের চারপাশে পৃথিবীর গতি, যদি এটা হয় সূর্য, তাহলে এই সূর্যের চারপাশে আমাদের যে গ্রহ, আমাদের বাসভূমি পৃথিবী, পৃথিবী কি করে? সে 365 দিন পর পর সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসে। ধরে নিলাম পৃথিবী আজকে এই পজিশনটাতে আছে, তাহলে এই পজিশনটাতে পৃথিবী আবার কবে আসবে? আজ আজ থেকে 365 দিন পরে সে কি করবে? সম্পূর্ণ পথ ঘুরে আবার আসবে। নেক্সট ইয়ার কি উল্টো দিকে ঘুরবে? অবশ্যই না, একই দিকে ঘুরবে। বারবার একই দিক থেকে ঘুরতে থাকে এবং নির্দিষ্ট সময় পর পরই ফিরে আসে। তাহলে কোনো একটা বস্তু হিসেবে যদি আমরা পৃথিবীকে কল্পনা করি, তাহলে এই পৃথিবী কি করতেছে? নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে সূর্যকে অতিক্রম করছে। যে কোনো নক্ষত্রের চারপাশে গ্রহের গতিগুলো কিন্তু পর্যায়বৃত্ত গতির একটি চমৎকার উদাহরণ। এটা হলো এক ধরনের উপবৃত্তাকার পর্যায়বৃত্ত গতি। বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি কোথায় দেখতে পাবো? যদি একটা ঘড়ির কাঁটা চিন্তা করি, ধরো একটা ঘড়ির কাঁটা। উম, এই ঘড়ির কাঁটাটা কি হচ্ছে? এই ঘড়ির কাঁটাটা ধরো এখন 12-র কাছে আছে, ধরো একটা ঘন্টার কাঁটা। তো ঘন্টার কাঁটাটা যদি সম্পূর্ণ 12 ঘন্টা পর আবার ঘড়ির পজিশনটাতে চলে আসে, তাহলে কি বলবো? ঘন্টার কাঁটাটা ঠিক 12 ঘন্টা পরে আবার 12-র কাছে ফিরে এলো। তার মানে দেখো, একই দিক থেকে ঘুরছে এবং নির্দিষ্ট সময় পরই এই নির্দিষ্ট বিন্দুতে ফেরত এলো। অথবা ধরে নিলাম আমাদের মিনিটের কাঁটা এখন 3-এর কাছে আছে, তাহলে মিনিটের কাঁটা আবার কখন 3-এর কাছে আসবে? ঠিক 1 মিনিট পরে আবার সে ঘুরে 3-এর কাছে আসবে। তাহলে দেখো, আমাদের সংজ্ঞায় যা বলা হলো সেটা স্যাটিসফাই করে কিনা। কোনো একটি বস্তু, এখানে বস্তু হিসেবে কি নিলাম? একটা মিনিটের কাঁটা। কোনো একটি বস্তুর গতিপথ যদি এমন হয় যে সে তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে, ফর এক্সাম্পল এখানে 3, একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে এই ধরনের গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি কথা না বললেও চলবে। এটা একটা বৃত্তাকার পর্যায়বৃত্ত গতি, এটা উপবৃত্তাকার পর্যায়বৃত্ত গতি, এরকম পর্যায়বৃত্ত গতির প্রকারভেদ বা ক্লাসিফিকেশন নিয়ে আমরা আজকে না যাই। আমরা শুধু জাস্ট সংজ্ঞাটা দেখে ফেললাম। এরপরে কি বলা আছে? সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। থাকে না তো, স্বাভাবিক। সমবেগে চলমান বস্তুর ত্বরণ কিভাবে থাকবে? এটা আমরা সবাই জানি, কিন্তু লিখতে বললে আহ কেউ মনে হয় না কনফিউজড হবে। সহজভাবে আশা করি লিখতে পারবে সবাই। কিভাবে লিখবে? সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না। তাহলে প্রথমত আমরা এখানে কি করতে পারি? ত্বরণকে ডিফাইন করতে পারি। আমরা জানি কি ত্বরণ হলো কোন বস্তুর সময়ের সাথে বা সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তাহলে আমরা প্রথমেই ত্বরণের ডেফিনেশন লিখবো। সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এবার বেগ একটি ভেক্টর রাশি, অর্থাৎ বেগের মান এবং দিক উভয় থাকে। তো যদি বেগের মান পরিবর্তন হয় সেটাও বেগের পরিবর্তন, বেগের দিক পরিবর্তন হলে সেটাও বেগের পরিবর্তন। কিন্তু এখানে সমবেগ বলেছে, এখানে কিন্তু আর দিকের কথা উল্লেখ করেনি। দিকের কথা যদি বৃত্তাকার পথ হতো, তাহলে কিন্তু সে প্রতি মুহূর্তে বৃত্তাকার পথে সমদূরত্বে ঘুরে চললেও সে কিন্তু প্রতি মুহূর্তে তার বেগের দিক পরিবর্তন করতো। কিন্তু এখানে তো বৃত্তাকার পথের কথা বলেনি, সমবেগে চলমান বস্তুর কথা বলেছে। অর্থাৎ এটা একটা সরলরৈখিক পথ হিসেবেই আমরা চিন্তা করবো, একটা সরলরৈখিক পথ। আমরা এইভাবে সুন্দর করে লিখতে পারি,
সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এবার যখন কোনো বস্তু সমবেগে চলে তখন বস্তুটির বেগের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আদিবেগ এবং শেষ বেগ সমান। আদিবেগ এবং শেষ বেগ সমান। তাহলে আদিবেগ এবং শেষ বেগ যদি সমান হয় তাহলে ত্বরণ কি থাকবে? অবশ্যই থাকবে না। আমরা এটাকে এভাবে করে লিখতে পারি, যদি ম্যাথমেটিক্যালি সুন্দর করে দেখাতে চাও। খ নম্বরের উত্তর আমরা একটু দেখি। ত্বরণ কাকে বলে এটা দিয়ে লেখা শুরু করতে পারো। সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। গাণিতিকভাবে a ইকুয়াল v মাইনাস u ডিভাইডেড বাই t, এটা আমরা জানি, এটুকু আমরা লিখতে পারি। এটা তো ত্বরণের ডেফিনেশন, গাণিতিকভাবে এটা হবে। এবার কি লিখবো? যখন কোনো বস্তু সমবেগে চলে। Sorry, I just popped up like from nowhere. Actually, কি হয়েছে, আজকে সন্ধ্যায় ফ্রি ছিলাম তো ঘুমিয়ে গিয়েছি, হয়তো টায়ার্ডনেস বা কিছু একটাতে। তো ঘুম ভাঙার পর দেখলাম একটা স্টুডেন্ট টেক্সট করলো, জাস্ট এই ম্যাথটাই পাঠিয়েছে আর কি, সলভ করে দেওয়ার জন্য। তো ভাবলাম ঠিক আছে, চলো ফ্রি আছি আজকে সন্ধ্যায়, এখনই রেকর্ড করে ফেলি, সলভ করে দিই। আমি আসলে খেয়াল করিনি আমার মেসি হেয়ার, প্লিজ ইগনোর ইট। ওকে, আমরা ম্যাথটা কন্টিনিউ করি। থ্যাংক ইউ। অর্থাৎ বেগের মানের কোনো পরিবর্তন হয় না। তখন কি হবে? যখন বেগের মানে পরিবর্তন হয় না তখন আদিবেগ এবং শেষ বেগ কি সমান হয় না? তখন আদিবেগ এবং শেষ বেগ সমান, অর্থাৎ ইউ এবং ভি দুটাই সেম। তাহলে ত্বরণ এ ইকুয়াল কি লেখা যায়? ভি এর পরিবর্তে আমরা কি করব? ইউ লিখে দিব। তখন ত্বরণ শূন্য, অর্থাৎ সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবারে দেখো গ এবং ঘ কি বলেছে। ক নম্বর প্রশ্নে কি বলেছে? কত কত সময় পর বস্তুটির বেগ শূন্য হবে? বস্তুটির বেগ কেন শূন্য হবে? বস্তুটিকে 196 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হলো। তাহলে 196 মিটার পার সেকেন্ড বেগে যদি উপরে নিক্ষেপ করা হয়, অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে কোন দিকে? অভিকর্ষ ত্বরণ জি, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা ক্রিয়া করে নিচের দিকে। তাহলে কি ঘটনা ঘটবে? এই বস্তুটি যত সময় অতিবাহিত হবে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে এর বেগের মান কমতে থাকবে বা হ্রাস পাবে। হ্রাস পেতে পেতে একটা সময় কি হবে? সে উপরে একটা জায়গায় উঠে তার বেগ হয়ে যাবে শূন্য, অর্থাৎ এরপরে সে আর উপরে উঠবে না। সেটাই জানতে চেয়েছে, কত সময় পর বস্তুটির বেগ শূন্য হবে। আবার আমরা যারা এটা সলভ করে ফেলেছি তারা জানি একটা বস্তু ভূমি থেকে সোজা উপরে যদি নিক্ষেপ করা হয়, ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে সেটাকে বলা হয় উড্ডয়নকাল। উড্ডয়নকাল। আমরা কিন্তু একদম যে বেসিক সূত্র ছিল ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এখান থেকে আমরা টি এর ভ্যালু বের করব, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এটা, এর পরিবর্তে কি হবে? জি হয়ে যাবে। তো এভাবে করে করতে পারি, কিন্তু আমরা উড্ডয়নকালের যে সূত্র ছিল টি ইকুয়াল ইউ বাই টি, সেই সূত্র দিয়েও কিন্তু করতে পারি। সূত্রটা কিন্তু ওখান থেকে এসেছে, দেখো জি ইকুয়াল
ইউ প্লাস এখানে কি হবে জিটি, কিন্তু যেহেতু অভিকর্ষ বলের বিপরীতে উপরে উঠছে, এখানে কি হয়ে যায় সূত্রে জি মাইনাস হয়ে যাওয়ার কারণে ইউ মাইনাস জিটি হয়ে যেত। তাহলে এখানে আবার এই শেষ বেগ কিন্তু শূন্য, কারণ সবচেয়ে উপরে যখন উঠবে বস্তুটি ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠলে তার শেষ বেগ হয়ে যায় শূন্য। তাহলে আদি বেগ ইউ আর জিটি এভাবেই থেকে যাচ্ছে, তাহলে জিটি ইকুয়াল হচ্ছে ইউ। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় বা উড্ডয়ন কাল টি ইকুয়াল হয়ে যাচ্ছে ইউ বাই জি। তো আমরা এত ডিটেলস না লিখে শুধু উড্ডয়ন কালের এই জন্য এই সূত্রটা লিখেও সলভ করতে পারবো। তাহলে আমরা কি লিখবো, এখানে কি কি দেয়া আছে? দেয়া আছে দেখো একটি বস্তুর আদি বেগ অর্থাৎ যে বেগে নিক্ষেপ করা হয়েছে 196 মিটার পার সেকেন্ড। আমাদের জানতে চেয়েছে উড্ডয়ন কাল কত। আমরা জানি টি ইকুয়াল ইউ ডিভাইডেড বাই জি। তাহলে 196 ডিভাইডেড বাই 9.8। স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো প্রতি সেকেন্ডে 9.8 করে আমাদের বেগের মান হ্রাস পাবে, যেহেতু অভিকর্ষ ত্বরণ সোজা নিচের দিকে ক্রিয়া করে। তাহলে 196 মিটার পার সেকেন্ড বেগ হ্রাস পেতে আমাদের কত সময় লাগবে? 20 সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় 20 সেকেন্ড। এটা হবে আমাদের সঠিক উত্তর, 20। খুব সহজ তাই না? এবার আমরা তাহলে দেখব ঘ নম্বর প্রশ্ন। বস্তুটি 1.8 কিলোমিটার উঠতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ যখন নিচ থেকে নিক্ষেপ করা হলো, আমরা কি দেখলাম? সে নিচ থেকে নিক্ষেপ করলে তার বেগের মান 9.8 মিটার পার সেকেন্ড করে হ্রাস পায়, যেহেতু অভিকর্ষ ত্বরণের বিপরীতে নিক্ষেপ করা হয়েছে। এবার এটা নিচ থেকে উপরে উঠতে উঠতে তার সর্বোচ্চ 20 সেকেন্ড সময় লাগলো। এবার এই 20 সেকেন্ড সময়ে সে 1.8 কিলোমিটার পথ উঠতে পারলো কিনা সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ এখানে আমাদের এইচ এর ভ্যালু নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এইচ বলতে এখানে এই যে এইচ, এটাকে কি বলা হয়? সর্বোচ্চ উচ্চতা। অর্থাৎ ভূমি থেকে সর্বোচ্চ যে উচ্চতায় উঠবে সেটাকে বলা হচ্ছে হাইট ম্যাক্সিমাম বা সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা আমরা কিভাবে বের করতে পারি? আমাদের কি সূত্র ছিল যদি একটু দেখি, এটাও একেবারেই বেসিক সূত্র থেকে আমরা বের করে আনতে পারি, অথবা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্র দিয়েও করতে পারি। আমাদের সূত্র ছিল এভাবে, দেখো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2dh। সূত্র কি? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এর পরিবর্তে নিলাম জি এবং এস এর পরিবর্তে নিয়ে নিলাম আমরা এইচ, কারণ বস্তুটি উচ্চতায় উঠছে এই কারণে এস এর পরিবর্তে এইচ লিখলে ভালো লাগে দেখতে। আর এটা স্বাভাবিক কোনো ত্বরণ না, অভিকর্ষ ত্বরণ, এই জন্য জি। আর যেহেতু বস্তুটির সরণ হচ্ছে কোন দিকে? উপরের দিকে, কিন্তু অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে নিচের দিকে, অতএব জি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে মাইনাস জি। তো সূত্রের প্লাস এবং মাইনাস এখানে একটা মাইনাস চিহ্ন চলে এসেছে, মাইনাস 2gh। তাহলে এখান থেকে আমরা জানি আবারও কি, নিচ থেকে সর্বোচ্চ উচ্চতা যখন ওঠে সর্বোচ্চ উচ্চতায় তার বেগ হয়ে যায় কত? শূন্য। এই অংশটা শূন্য হয়ে গেল 2gh। তাহলে থাকছে ইউ স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল হলো ইউ স্কোয়ার বাই 2g। এটাকে আমরা চাইলে এভাবে এইচ ম্যাক্স লিখে দিতে পারি, বা সর্বোচ্চ উচ্চতাও বলতে পারি এটাকে, এইচ ম্যাক্স ইউ স্কোয়ার ইকুয়াল 2g। কারো যদি মনে হয় এভাবে লিখে লিখে তারপরে করতে পারো, অথবা যদি কেউ মনে করো সরাসরি এই সূত্রটা লিখে তারপরে সলিউশন করবে, তাহলেও হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এই সূত্রকে ব্যবহার করবো। আমাদের কি দেয়া আছে হিয়ার, আমাদের কন্ডিশন হলো 1.8 কিলোমিটার উঠতে পারবে কিনা এটাই লাগবে। দেখো ইউ এর ভ্যালু দরকার, ইউ এর ভ্যালু তো আগের মতোই দেয়া আছে 196 মিটার পার সেকেন্ড। আর আমরা জি এর ভ্যালু জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের এইচ ম্যাক্সিমাম কত হবে তা আমরা নির্ণয় করবো। আমরা কি জানি? এইচ ম্যাক্স ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ইউ স্কোয়ার বাই 2g ইকুয়াল কি হচ্ছে? ইউ স্কোয়ার মানে হচ্ছে
196 এর স্কোয়ার 2 ইন্টু 9.8। চাইলে ব্র্যাকেট দিতেও পারো, না দিলেও হবে। অনেক সময় আমাদের তাড়াহুড়া করে লিখতে গিয়ে পাওয়ার অনেক সময় নিচে চলে আসে, পাওয়ার হিসেবে না থেকে অনেক সময় সিমিলার পজিশনে চলে আসে, একটু দেখতে অকওয়ার্ড লাগে। সেজন্য নিজেদের সিকিউরিটির জন্য একটা ব্র্যাকেট আমরা চাইলে দিতে পারি। আচ্ছা, এটাকে আমরা কি করব, 1960। আচ্ছা, তাহলে এটা 1960 মিটার, অর্থাৎ 1.96 কিলোমিটার, যেটা কিনা আমাদের শর্তে যে কন্ডিশন 1.8 কিলোমিটার তার চেয়ে বড়। অর্থাৎ বস্তুটি 1.8 কিলোমিটার উঠতে পারবে। এটাই হলো আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা এরপরে কি লিখবো, উঠতে পারবে কি না, অর্থাৎ উঠতে পারবে। ধন্যবাদ সবাইকে।